পূজার জন্য নতুন শাড়ি কিনেছি, কিন্তু খুব ভারী, একা পরতে কষ্ট। ছেলে বলল, আমি পরিয়ে দিই। আমি প্রথমে না বলেছিলাম, কিন্তু সে জেদ করল। আমি ব্লাউজ আর পেটিকোট পরে এলাম। সে খুব যত্ন করে শাড়ি পরিয়ে দিতে লাগল। কোমরে প্যাচ দেওয়ার সময় তার হাত আমার কোমরে স্পর্শ করল। আমি কাঁপলাম। সে বলল, ঠিক আছে তো। আমি চুপ থাকলাম। শাড়ি পরিয়ে আঁচল গুছিয়ে দিল। তার স্পর্শ অন্যরকম লাগছিল, যেন একজন স্বামী তার স্ত্রীকে সাজিয়ে দিচ্ছে। সে আমার সামনে এসে দাঁড়াল। বলল, তুমি অসাধারণ লাগছ। আমি লজ্জা পেলাম। সে আমার আঁচল স্পর্শ করে বলল, এই শাড়ি তোমার গায়ে কত সুন্দর। আমি আয়নায় নিজেকে দেখলাম। সত্যিই ভালো লাগছে। সে আমার কানে ফিসফিস করে বলল, মা, এই শাড়ি যেমন আমি পরিয়েছি তেমনি খুলব আমি। তুমি আমার স্ত্রী হও। আমি তোমার সব শাড়ি পরিয়ে দেব, খুলে দেব। কি তার কথায় আমার গা কাঁপল। শাড়ির সিল্কের নরমতা আমার গায়ে লেগেছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপালী দেবী। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম বিশ্বজিৎ দেব, বয়স ৪৭ বছর। আমাদের ৩ সন্তান, তনয়, অনিকা আর তন্বী। তনয় ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। অনিকা ১৭ বছর বয়সী, কলেজে যায়। তন্বী ১৪ বছর বয়সী, স্কুলে পড়ে। আমাদের বাড়িটা ঢাকার পুরান অংশে। পারিবারিক একটা পুরনো বাড়ি, ৩ তলা। আমরা দ্বিতীয় তলায় থাকি। প্রথম তলায় শ্বশুর শাশুড়ি, তৃতীয় তলায় দেবর ভাবি। এই বাড়িতেই আমার বিয়ে হওয়ার পর থেকে থাকছি। ২৫ বছর হয়ে গেল। বিশ্বজিৎ একটা সরকারি অফিসে চাকরি করে। প্রতিদিন সকাল ৮টায় বের হয়ে সন্ধ্যা ৬টায় ফেরে। আমি গৃহিণী। বাচ্চাদের লেখাপড়া, ঘরকন্না, এইসব নিয়েই আমার দিন কাটে। তনয় আমার সবচেয়ে বড় সন্তান। খুব মেধাবী ছেলে। ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ে। প্রায় দেরিতে বাসায় আসে। প্রজেক্ট আর অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত থাকে। সেই রাতের কথা আজও মনে পড়ে। বিশ্বজিৎ অফিসের কাজে কক্সবাজার গিয়েছিল ৩ দিনের জন্য। অনিকা আর তন্বী তাদের মামার বাড়িতে গিয়েছিল। গ্রীষ্মের ছুটি চলছিল তখন। বাড়িতে শুধু আমি আর তনয়। রাত প্রায় ১০টা। তনয় ইউনিভার্সিটি থেকে ফিরেছে। আমি রান্নাঘরে বসে পরদিনের তরকারি কেটে রাখছিলাম। হঠাৎ তনয় এসে বলল, মা, আমার একটা সমস্যা হয়েছে। আমি ভাবলাম পড়াশোনার কোনো সমস্যা। বললাম, কি হয়েছে বাবা? তনয় একটু ইতস্তত করে বলল, আচ্ছা মা, তোমার কি মনে আছে ছোটবেলায় আমার যখন জ্বর হতো তখন তুমি আমার জামাকাপড় খুলে দিতে? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ তো। আজকে আমার খুব জ্বর লাগছে, কিন্তু কেন যেন নিজের কাপড় খুলতে পারছি না। হাত কাঁপছে। আমি তার কপালে হাত দিলাম। সত্যিই জ্বর, বেশ গরম। বললাম, এসো তোমার রুমে যাই। তনয়ের রুমে গিয়ে আমি তার শার্ট খুলে দিলাম। প্যান্ট খুলতে গিয়ে আমার হাত তার কোমরে স্পর্শ করল। হঠাৎ তনয় বলল, মা, তুমি এত নরম, তোমার হাত এত শীতল। আমি একটু অস্বস্তি বোধ করলাম। তাড়াতাড়ি তার কাপড় খুলে বালিশে মাথা রেখে দিলাম। তনয় আমার হাত ধরে রাখল। বলল, মা, তুমি আমার কাছেই থাকো, একা লাগছে। আমি তার পাশে বসলাম। তার কপালে হাত বুলিয়ে দিচ্ছিলাম। হঠাৎ তনয় বলল, মা, আমার খুব তৃষ্ণা পেয়েছে, কিন্তু উঠতে পারছি না। আমি বললাম, আমি পানি নিয়ে আসছি। উঠতে গেলে তনয় আমার হাত আরও শক্ত করে ধরল। বলল, না মা, তুমি যেও না, আমি ভয় পাচ্ছি। আমি বললাম, ভয়ের কি আছে, আমি তো আছি। তনয় বলল, মা, তুমি যখন আমার কাপড় খুলছিলে তখন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল যেন তুমি আমার স্ত্রী। আমি চমকে উঠলাম। বললাম, এসব কি বলছো তুমি? তুমি আমার ছেলে। তনয় বলল, হ্যাঁ মা, আমি জানি, কিন্তু এই অনুভূতিটা কন্ট্রোল করতে পারছি না। তুমি এত সুন্দর, তোমার স্পর্শ এত মধুর। আমি বুঝতে পারলাম তনয় প্রলাপ বকছে, জ্বরের কারণে। বললাম, তুমি শুয়ে থাক, আমি ডাক্তার ডাকছি।
কিন্তু তনয় আমার হাত ছাড়ল না। বলল, মা, আমার কোনো ডাক্তার লাগবে না। তুমি আছ তো? তুমিই আমার সব। এমন সময় হঠাৎ তনয় উঠে বসল। তার চোখ মুখ একেবারে লাল। বলল, মা, আমার মাথা ঘুরছে। মনে হচ্ছে সব কিছু উল্টে যাচ্ছে গু। আমি ভয় পেয়ে গেলাম। তনয়কে আবার শোয়ালাম। তার মাথায় পানি ঢাললাম। কিন্তু জ্বর কমছে না। হঠাৎ তনয় চোখ বন্ধ করে বলল, মা, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখছি। আমি জিজ্ঞেস করলাম, কি স্বপ্ন? তনয় বলল, দেখছি আমরা কোথাও ভ্রমণে গেছি। একটা পাহাড়ি এলাকা। খুব সুন্দর জায়গা। তুমি আর আমি শুধু দুইজন। আমি বুঝলাম তনয়ের জ্বর বেড়েছে। তাকে হাসপাতালে নিতে হবে। কিন্তু তনয় আমার হাত ধরে টান। বলল, মা, তুমি কোথাও যেও না। আমি ভয় পাচ্ছি গু। আমি বললাম, বাবা, আমি যাব না। কিন্তু তোমাকে ডাক্তারের কাছে নিতে হবে গি। তনয় বলল, না মা, আমি কোথাও যাব না। তুমি আমার পাশে থাকু। এমন সময় হঠাৎ বাইরে বজ্রপাত হল। প্রচণ্ড শব্দে আমরা দুইজনেই চমকে গেলাম। তনয় আমাকে জড়িয়ে ধরল। বলল, মা, আমি ভয় পেয়েছি গু। আমিও ভয় পেয়েছিলাম। কিন্তু তনয়ের এই অবস্থা দেখে আরও চিন্তিত হলাম। হঠাৎ তনয় বলল, মা, আমার মনে হচ্ছে আমরা কোনো বিপদে পড়ে গেছি গু। আমি জিজ্ঞেস করলাম, কি রকম বিপদ? তনয় বলল, জানি না। কিন্তু একটা অন্ধকার ছায়া আমাদের ঘিরে রেখেছে গি। আমি বুঝলাম তনয় হ্যালুসিনেশনে ভুগছে। জ্বরের কারণে। হঠাৎ লাইট চলে গেল। চারদিক অন্ধকার। তনয় আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। বলল, মা, দেখেছ? অন্ধকার এসে গেছে গু। আমি মোবাইলের টর্চ জ্বালালাম। বললাম, চিন্তার কিছু নেই। একটু পরেই লাইট আসবে গি। কিন্তু তনয়ের অবস্থা আরও খারাপ হচ্ছিল। সে বিটবিট করে কি যেন বলছিল। হঠাৎ তনয় বলল, মা, তুমি কি শুনতে পাচ্ছ? কেউ যেন ডাকছে গু। আমি কান পেতে শুনলাম। কিছুই শুনতে পেলাম না। বললাম, না বাবা, কেউ ডাকছে না গি। তনয় বলল, না মা, স্পষ্ট শুনতে পাচ্ছি। একজন বৃদ্ধ মানুষ আমাদের ডাকছে গি। আমি আরও চিন্তিত হয়ে গেলাম। হঠাৎ তনয় উঠে বসে বলল, মা, আমি দেখতে পাচ্ছি। একজন সাদা পোশাকের মানুষ দাঁড়িয়ে আছে গি। আমি চারদিক তাকালাম। কিছুই দেখতে পেলাম না। তনয় বলল, সে বলছে তোমাদের একটা গুপ্তধন খুঁজে বের করতে হবে। আমি ভাবলাম তনয় সম্পূর্ণ প্রলাপ বকছে। কিন্তু হঠাৎ তনয় সম্পূর্ণ স্বাভাবিক গলায় বলল, মা, আমার জ্বর কমে গেছে। আমি ভালো লাগছি। আমি তার কপালে হাত দিলাম। সত্যিই জ্বর নেই। তনয় বলল, মা, আমার মনে হচ্ছে আমি একটা স্বপ্ন দেখেছি। কিন্তু সেটা খুবই বাস্তব লাগছিল। আমি জিজ্ঞেস করলাম, কি স্বপ্ন? তনয় বলল, দেখেছি যে আমাদের এই বাড়িতে একটা গুপ্তধন লুকানো আছে। কিন্তু সেটা খুঁজে বের করতে হলে আমাদের অনেক বিপদের মুখোমুখি হতে হবে গু। আমি হেসে বললাম, এসব স্বপ্নের কথা। তুমি এখন ভালো হয়েছ। চল, খেয়ে নাও। কিন্তু তনয় বলল, না মা, আমার মনে হচ্ছে এটা শুধু স্বপ্ন নয়। এর মধ্যে কোনো সত্য আছে গু। পরদিন সকালে বিশ্বজিৎ ফিরে এল। আমি তাকে তনয়ের অসুখের কথা বললাম। কিন্তু গুপ্তধনের স্বপ্নের কথা বললাম না। তনয় কিন্তু সেই স্বপ্নের কথা ভুলতে পারছিল না। প্রায় বাড়ির বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করত। একদিন তনয় আমাকে বলল, মা, তুমি জান আমাদের এই বাড়ির ইতিহাস কি? আমি বললাম, তোমার দাদার আমলে তৈরি। তারও আগে এখানে কি ছিল জানি না গি। তনয় বলল, আমি একটু খোঁজ নিয়েছি। জানতে পারলাম যে এই জমিতে একসময় একটা জমিদার বাড়ি ছিল। আমি অবাক হয়ে বললাম, সত্যি? তনয় বলল, হ্যাঁ। সেই জমিদারের অনেক ধনসম্পদ ছিল। কিন্তু হঠাৎ একদিন সে হারিয়ে যায়। কেউ জানে না কোথায় গেল। আমার কৌতূহল বাড়ল। বললাম, তারপর? তনয় বলল, স্থানীয় মানুষদের বিশ্বাস যে সে তার সম্পদ কোথাও লুকিয়ে রেখে গেছে গিউ। আমি বললাম, এসব তো গল্পের কথা গিউ। তনয় বলল, হতে পারে। কিন্তু আমার স্বপ্নে যা দেখেছি তার সাথে এই গল্পের মিল রয়েছে গু। আমি ভাবলাম ছেলের মাথায় একটা ভূত চেপেছে। কিন্তু তনয় থামল না। সে পুরানো কাগজপত্র ঘেঁটে দেখতে লাগল। লাইব্রেরিতে গিয়ে এই এলাকার ইতিহাস খুঁজতে লাগল। একদিন তনয় খুব উত্তেজিত হয়ে এল। বলল, মা, আমি একটা পুরানো ম্যাপ পেয়েছি। আমি দেখলাম একটা হলুদ কাগজে কিছু আঁকাঝোঁকা।
তনয় বলল, এটা সেই জমিদারের আমলের ম্যাপ। দেখো, আমাদের বাড়ির জায়গাটা এখানে চিহ্নিত আছে গি। আমি ভালো করে দেখতে পারলাম না, কিন্তু তনয় খুব বিশ্বস্ত ছিল। তনয় বলল, মা, এই ম্যাপ অনুযায়ী আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত কক্ষ আছে গি। আমি বললাম, কিন্তু আমরা তো কোনোদিন এমন কিছু দেখিনি গি। তনয় বলল, সেটাই রহস্য। হয়তো লুকানো আছে গি। সেদিন রাতে বিশ্বজিৎ অফিস থেকে ফিরে তনয়ের কথা শুনে হেসে বলল, ছেলেটা সিনেমা বেশি দেখে, মাথায় এসব কল্পনা এসেছে গু। কিন্তু তনয় হাল ছাড়ল না। পরদিন সে অনিকা আর তন্বীকেও এই কথা বলল। তারাও প্রথমে হেসেছিল, কিন্তু তনয়ের ম্যাপ দেখে তারাও কৌতূহলী হয়ে উঠল। অনিকা বলল, দাদা, যদি সত্যিই কিছু থাকে? তন্বী বলল, হ্যাঁ, খুঁজে দেখতে ক্ষতি কি? এভাবে পুরো পরিবার এই রহস্যের মধ্যে জড়িয়ে গেল। বিশ্বজিৎও শেষে আগ্রহী হয়ে উঠল। বলল, ঠিক আছে, একটা দিন সময় করে দেখি। কিছু থাকলে তো ভালোই। আমিও উৎসুক হয়ে উঠেছিলাম। ভাবলাম একটু খোঁজ নিতে ক্ষতি নেই। শুক্রবার ছুটির দিন। সকালে আমরা সবাই মিলে তনয়ের ম্যাপ নিয়ে বসলা। তনয় বলল, দেখো, এই ম্যাপ অনুযায়ী আমাদের পূজার ঘরের নিচে একটা গুপ্ত প্রবেশপথ আছে গু। আমরা পূজার ঘরে গেলাম। সবাই মিলে মেঝে ভালো করে দেখলাম। হঠাৎ তন্বী বলল, এই টাইলটা একটু আলাদা লাগছে গি। সবাই সেদিকে তাকালাম। সত্যিই একটা টাইল বাকিগুলোর চেয়ে একটু ভিন্ন রঙের। বিশ্বজিৎ একটা স্ক্রু ড্রাইভার দিয়ে টাইলটা তুলতে চেষ্টা করল। অনেক কষ্টে টাইলটা উঠল। নিচে একটা লোহার রিং দেখা গেল। আমরা সবাই অবাক হয়ে গেলাম। তনয় বলল, দেখেছ? আমার স্বপ্ন সত্যি ছিল। বিশ্বজিৎ রিংটা টানল। একটা ছোট দরজা খুলে গেল। নিচে অন্ধকার। একটা সিঁড়ি নেমে গেছে। অনিকা বলল, এটা কি? আমি বললাম, আমরা এই বাড়িতে এতদিন থাকলাম, কিছুই জানতাম না গি। বিশ্বজিৎ টর্চ নিয়ে নিচে তাকাল। বলল, একটা কক্ষের মতো দেখাচ্ছে গি। তনয় বলল, চল নেমে দেখি গু। আমি বললাম, না, বিপজ্জনক হতে পারে গি। কিন্তু সবাইয়ের কৌতূহল চরমে। শেষে আমরা সবাই নিচে নামার সিদ্ধান্ত নিলাম। বিশ্বজিৎ আগে নামল। তারপর তনা। তারপর আমি। নিচে একটা ছোট কক্ষ। প্রাচীনকালের তৈরি। দেয়ালে খোদাই করা নকশা। কক্ষের মাঝখানে একটা পুরানো কাঠের বাক্স। তনয় বলল, এইটাই সেই গুপ্তধন গু। বিশ্বজিৎ বাক্সটা খুলতে গেল, কিন্তু তালা লাগানো। হঠাৎ আমার মনে পড়ল, আমার শ্বশুরের কাছে একটা পুরানো চাবি ছিল। উনি বলতেন এটা তার বাবার আমলের। আমি উপরে গিয়ে চাবিটা নিয়ে এলাম। আশ্চর্যের বিষয়, চাবিটা ঠিক বাক্সের তালায় মিলে গেল। বাক্স খুলে আমরা যা দেখলাম, সবাই হতবাক হয়ে গেলাম। ভিতরে অনেক সোনার গহনা, পুরানো মুদ্রা, দলিল দস্তাবেজ। একটা চামড়ার ব্যাগে অনেক হীরার গহনা। আরেকটা কাপড়ের পোটলায় রূপার জিনিসপত্র। তনয় বলল, আমি বিশ্বাস করতে পারছি না। সত্যি এত ধনসম্পদ? বিশ্বজিৎ একটা দলিল হাতে নিয়ে বলল, এটা দেখো। এখানে লেখা আছে যে এই সম্পদের মালিক জমিদার হরিচরণ দাসক। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু এই সম্পদ কার? বিশ্বজিৎ আরও দলিল দেখে বলল, দেখো, এখানে লেখা আছে যে যে ব্যক্তি এই গুপ্তধন খুঁজে পাবে সেই এর প্রকৃত মালিক। অনিকা বলল, মানে এগুলো আমাদের হয়ে গেল? তন্বী খুশিতে লাফিয়ে উঠল। বলল, আমরা ধনী হয়ে গেলাম। কিন্তু আমার মনে একটা সন্দেহ জাগল। বললাম, কিন্তু এত সহজে কিছু পাওয়া যায় নাকি? তনয় বলল, মা, তুমি চিন্তা করো না। আমার স্বপ্নে দেখা সব কিছুই সত্য হয়েছে গু। আমরা সব কিছু উপরে নিয়ে এলাম। বাক্সটা খুবই ভারী ছিল। বসার ঘরে সব কিছু সাজিয়ে রাখলাম। সত্যিই অনেক দামি জিনিস। বিশ্বজিৎ বলল, কাল আমি একজন ভালো স্বর্ণকারের কাছে নিয়ে যাব। দেখবে এগুলোর দাম কত। সেই রাতে আমাদের কারো ঘুম আসেনি। সবাই উত্তেজনায় জেগেছিলাম। পরদিন বিশ্বজিৎ কিছু গহনা নিয়ে শহরের বিখ্যাত স্বর্ণকারের দোকানে গেল। সন্ধ্যায় ফিরে এসে বলল, আমাদের ভাগ্য খুলে গেছে। স্বর্ণকার বলেছে এগুলো খাঁটি সোনা। অনেক পুরানো। দাম অনেক বেশি গু। আমি জিজ্ঞেস করলাম, কত টাকার? বিশ্বজিৎ বলল, শুধু যা নিয়ে গিয়েছিলাম সেগুলোরই দাম ৫ লক্ষ টাকা। আর যা বাড়িতে আছে সব মিলিয়ে কমপক্ষে ৫০ লক্ষ টাকার কাছাকাছি হবে। আমরা সবাই অবাক হয়ে গেলাম। তনয় বলল, এবার আর আমাদের কোনো অভাব থাকবে না গি। অনিকা বলল, আমি নতুন ল্যাপটপ কিনব ঘু।
তন্বী বলল, আমি নতুন সাইকেল চাই। কিন্তু বিশ্বজিৎ বলল, তোমরা একটু ধৈর্য ধরো, আমি আইনজীবীর সাথে কথা বলব, দেখব আইনগতভাবে এই সম্পদ আমাদের কিনা ঘি। পরদিন বিশ্বজিৎ একজন আইনজীবীর কাছে গেল। সেই দলিলগুলো দেখাল। আইনজীবী বলল, এই দলিল অনুযায়ী আপনারাই এই সম্পদের মালিক, কোনো সমস্যা নেই। এই খবর পেয়ে আমাদের খুশির সীমা রইল না। বিশ্বজিৎ বলল, এবার আমরা একটা নতুন বাড়ি কিনব, একটা গাড়ি কিনব। আমি বললাম, হ্যাঁ, অনেক দিনের স্বপ্ন। কিন্তু হঠাৎ একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। তনয় সকালে উঠে বলল, মা, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। আমি জিজ্ঞেস করলাম, কি স্বপ্ন? তনয় বলল, দেখেছি যে একজন বৃদ্ধ মানুষ আমাদের কাছে এসে বলছে, তোমরা আমার সম্পদ ফেরত দাও। আমি বললাম, এসব স্বপ্নের কথা চিন্তা করো না আগে। কিন্তু রাতে আমিও একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম একজন সাদা পোশাকের মানুষ আমাদের বাড়িতে এসেছে। সে বলছে, এই সম্পদ তোমাদের নয়, এর একটা অভিশাপ আছে গি। সকালে উঠে আমি চিন্তিত হলাম। দুপুরে বিশ্বজিৎ অফিস থেকে ফোন করল। বলল, আজ আমার অফিসে অনেক সমস্যা হচ্ছে, বস আমার উপর রেগে আছে গি। সন্ধ্যায় অনিকা কলেজ থেকে এসে বলল, আজ আমার পরীক্ষা খুব খারাপ হয়েছে গি। তন্বী স্কুল থেকে এসে কাঁদতে কাঁদতে বলল, আজ আমার বন্ধুরা আমার সাথে কথা বলেনি গি। আমার মনে হলো এসব কি কাকতালীয়। রাতে তনয় আবার বলল, মা, আমার মনে হচ্ছে আমাদের এই সম্পদ নিয়ে সমস্যা হতে পারে গু। আমি বললাম, কেন? সব তো ঠিক আছে গু। তনয় বলল, জানি না, একটা অশুভ অনুভূতি হচ্ছে গি। পরদিন বিশ্বজিৎ অফিসে গিয়ে শুনল যে তার বদলি হয়ে গেছে, চট্টগ্রামে যেতে হবে। আমরা সবাই চিন্তিত হয়ে গেলাম। বিশ্বজিৎ বলল, এমন সময় বদলি কেন? সেই রাতে আমি আবার সেই স্বপ্ন দেখলাম। সেই সাদা পোশাকের মানুষ বলছে, আমি তোমাদের সতর্ক করেছিলাম গু। সকালে উঠে আমি তনয়কে বললাম, তুমি কি মনে কর আমাদের এই সম্পদ ফেরত দেওয়া উচিত? তনয় বলল, কিন্তু কোথায় দেব, কাকে দেব? আমি বললাম, হয়তো আবার সেই গুপ্ত কক্ষে রেখে দেওয়া উচিত কি। কিন্তু বিশ্বজিৎ বলল, এসব কুসংস্কার, আমাদের কিছু খারাপ সময় যাচ্ছে, এর সাথে সম্পদের কোনো সম্পর্ক নেই গি। কিন্তু সমস্যা বাড়তেই থাকল। অনিকা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার কোনো কারণ বুঝতে পারল না। তন্বী স্কুলে যেতে ভয় পেতে লাগল। আমার নিজেরও শরীর খারাপ লাগতে শুরু করল। তনয় একদিন বলল, মা, আমি ভেবেছি আমাদের এই সম্পদ ফেরত দিয়ে দেওয়া উচিত কে। আমি বললাম, আমিও তাই মনে করি গি। সেই রাতে আমরা পুরো পরিবার মিলে সিদ্ধান্ত নিলাম যে সব সম্পদ আবার সেই গুপ্ত কক্ষে রেখে দেব। পরদিন সকালে আমরা সব গহনা, মুদ্রা, দলিল আবার সেই বাক্সে ভরলাম। সবাই মিলে নিচের কক্ষে নিয়ে গিয়ে আগের মতো করে রেখে দিলাম। বাক্স বন্ধ করে তালা লাগালাম। চাবিও ভিতরেই রেখে দিলাম। তারপর গুপ্ত দরজা বন্ধ করে উপরে টাইল লাগিয়ে দিলাম। আশ্চর্যের বিষয়, সেই রাত থেকে আমাদের সব সমস্যা কমতে শুরু করল। বিশ্বজিৎ এর বদলি বাতিল হয়ে গেল। অনিকার অসুখ সেরে গেল। তন্বী আবার স্কুলে যেতে শুরু করল। আমার শরীরও ভালো হয়ে গেল। তনয় বলল, দেখেছ মা, আমরা ঠিক কাজটাই করেছি। আমি বললাম, হ্যাঁ বাবা, কিছু কিছু জিনিস আমাদের নয় গিয়ে। বিশ্বজিৎ বলল, যদিও আমি এসব বিশ্বাস করি না, কিন্তু ঠিক কাজটাই করেছি। কয়েক মাস পর আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। একদিন তনয় বলল, মা, আমি আর কখনো গুপ্তধনের স্বপ্ন দেখি না গু। আমি বললাম, ভালোই তো গু। তনয় বলল, কিন্তু একটা নতুন স্বপ্ন দেখি গু। আমি জিজ্ঞেস করলাম, কি স্বপ্ন? তনয় বলল, দেখি যে আমি একটা বড় কোম্পানি চালাচ্ছি, অনেক টাকা আয় করছি। আমি হেসে বললাম, সেটা ভালো স্বপ্ন, এটা সত্য করার চেষ্টা করক। তনয় বলল, হ্যাঁ মা, আমি কঠিন পড়াশোনা করব, নিজের মেধা দিয়ে সফল হব ঘু। আমি গর্বিত হলাম। বললাম, এটাই আসল সম্পদ ঘ। কয়েক বছর পর তনয় সত্যিই একটা বড় কোম্পানিতে ভালো চাকরি পেল। অনিকা ডাক্তারি পড়তে শুরু করল। তন্বী পড়াশোনায় খুব ভালো ফলাফল করল। আমাদের পরিবারে শান্তি এল। বিশ্বজিৎ একদিন বলল, দেখো, আমরা যা হারিয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। আমি বললাম, হ্যাঁ, আমরা একসাথে থেকে সুখে আছি, এটাই বড় কথা গি। তনয় বলল, মা, আমার মনে হয় সেই জমিদার হরিচরণ দাস চেয়েছিলেন যে আমরা শিক্ষা নিই। লোভ করলে কি হয় সেটা বুঝি।
আমি বললাম, হতে পারে। আমরা সত্যিই একটা বড় শিক্ষা পেয়েছি। আজও মাঝে মাঝে আমার মনে পড়ে সেই রাতের কথা। তনয়ের জ্বর, তার অদ্ভুত স্বপ্ন এবং সেই গুপ্তধনের আবিষ্কার। কিন্তু আমি বুঝেছি যে জীবনের আসল সুখ পরিবারের ভালোবাসায়। অর্থের লোভে সেটা হারানো ঠিক নয়। তনয় এখন একটা বড় প্রতিষ্ঠানের ম্যানেজার। তার নিজের আয়ে আমাদের পরিবারের সব প্রয়োজন মিটে যায়। অনিকা এখন ডাক্তার। সমাজের সেবা করে। তন্বী ইঞ্জিনিয়ারিং পড়ছে। আমরা এখন আরও সুখী। কারণ আমরা নিজেদের পরিশ্রমে সব কিছু পেয়েছি। মাঝে মাঝে ভাবি সেই গুপ্তধন এখনও আমাদের বাড়ির নিচে আছে। কিন্তু আর কখনো সেটা খোঁজার ইচ্ছা হয় না। তনয় বলেছিল, মা, আমাদের আসল ধন হল আমাদের পারিবারিক বন্ধন গো। আমি সেই কথায় সম্পূর্ণ একমত। আজ যখন এই গল্পটা বলছি তখনও আমার রোমাঞ্চ হয়। কিন্তু সাথে সাথে গর্ব হয় যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। জীবনে অনেক প্রলোভন আসে। কিন্তু পারিবারিক সুখের চেয়ে বড় কোনো সম্পদ নেই। এই গল্পের শিক্ষা হল, লোভ না করে নিজের পরিশ্রমে সুখী হওয়া। পরিবারের সাথে থেকে জীবন উপভোগ করা। আমাদের সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা শেষে আমরা আরও বেশি কাছে এসেছি। একে অপরকে আরও বেশি ভালোবাসতে শিখেছি। তনয়ের সেই জ্বরের রাত থেকে শুরু হওয়া এই অ্যাডভেঞ্চার আমাদের জীবনে একটা নতুন অধ্যায় এনে দিয়েছে। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে? চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি?
কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গু। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল।